নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদের সঙ্গে এরকম কয়েকটা বিষয় নিয়ে শেয়ার করব। আমাদের গাছের একের পর এক সমস্যা, আর সেই সমস্যার কথা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারছি, আবার অনেকেই বুঝতে পারছি না, কারণ এগুলো স্বাভাবিক। আর এই সকল বিষয় নিয়ে আমি আজকে ভাই দেবাঞ্জনের সঙ্গে একটু আলোচনা করব, এই নিয়ে শেয়ার করব। তো আশা করি বন্ধুদের কাজে লাগবে আর ভালো লাগবে বিষয়গুলো জানলে। তো দেবাঞ্জন, তুমি মোটামুটি এই যে গাছগুলো আমার থেকে বরাবরই নিয়ে গেছো, আগেও তোমার সঙ্গে আমি একটা ভিডিও বানিয়েছি, একটা না দুটো বানিয়েছি, তাই না? তো যথারীতি তোমার কি মনে হয় যে একটা গাছ রোপণ করার পর সহজে করতে পারছো না পারোনি, এরকম একটা কিছু বিষয়? হ্যাঁ, তোমার কথা মতন চললে তো কাজ খুব সহজেই হচ্ছে। আগে করতাম অনেক কিছু করে, কিন্তু সেক্ষেত্রে দেখেছি বিপরীত ফল হয়েছে। ঠিক আছে, কিন্তু বর্তমানে দেখছি গরমকালে তো গাছে একটু পাতাগুলো পড়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু গাছের স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে? দেখো, একটা কথা তোমাকে আমি বলি যে আমরা যদি 6টা ঋতু হিসাব করি আর কি, এখন তো ঋতুর কোনো ঠিকঠাক নেই, তাই না? এই কখন গরম, কখন শীত, কখন বর্ষা, এটা একটা বড় ব্যাপার। আর আমরা সব থেকে বড় যে ভুলগুলো বলি, যে তোমাকে এটা জানতে হবে গাছের সবসময় মনে রাখবে গাছের গতি যেমন স্পিড, তার সঙ্গে তেমন তার খাদ্য, তেমন তার বেড়ে ওঠার উপরে খুব জোর দিবে। কারণ তুমি কারোর থেকে কিছু নেবে, কাউকে তো কিছু দিতে হবে, তাই না? তো প্রশ্ন হচ্ছে, যে কোনো গাছ তুমি যখন কিছু রোপণ করো, তো আমরা প্রথমত মূলত ভয় পাই যেটা, যে গাছ রোপণ করার পরেই আমরা কি ভাবি যে এত গরমে গাছ রোপণ করবো, ভালো হবে তো? তা এই যে 6টা ঋতু তোমার রয়েছে, তোমায় যদি জিজ্ঞাসা করা হয় যে বর্ষাকালে তুমি কেমন খাদ্যটা তো দাও, সেক্ষেত্রে তুমি ভয় পাও যে বর্ষার সময় খাদ্য দেবো, গাছের ফাঙ্গাসের কাজ করবে, নানান কিছু ভাবনা চিন্তা করো। আবার যদি তোমাকে শীতে জিজ্ঞাসা করি যে তুমি শীতে কেমন খাদ্য দাও, যে শীতের সময় চিন্তা করো যে আমরা শীতে কি খুব খাদ্য দেবো, খুব একটা কাজ হবে। তা মাথা গুনতে কিন্তু তুমি 3টে ঋতু পাচ্ছ, 6টা ঋতু তোমার থাকছে, 3টে ঋতু পাচ্ছ। বিশেষ করে ফ্রুটসের গাছের ক্ষেত্রে শীতে খাদ্য তো একেবারে জিরো, যাই যায় না। তার কারণ শীতের সময় গাছের ফুল ফল আসার একটা ভালো মুহূর্ত, মানে শীতটাকে তোমায় কাটাতে হবে, বর্ষাটা তোমার শেষ হবে, আর তারপরে তোমাকে খাদ্য দিতে হবে। তাহলে শীত শেষ, তুমি খাদ্য দেবে কখন দেবে না, যখন তোমার কোনো গাছে, আমি তোমাদেরকে লাখো ভিডিওর দ্বারা কি বলবো, বলা ভুল বললাম, হাজারো ভিডিওর দ্বারাই কিন্তু বলার চেষ্টা করেছি যে ফুল আসার সময় খাদ্য দেওয়াটা নয়, এটা ছিল পয়েন্ট। তাহলে ফুল আসার পর এই যে তুমি পেয়ারা গাছটা আজকে নিয়েছো, এটা তো মাধুরী গোয়াবা, মানে থাইপিং গোয়াবা। থাইপিং পেয়ারাতে এই যে তোমার গুড়িটা ধরেছে, অনেকে যেটা সমস্যা দাঁড়ায় যে ফুল গাছের ক্ষেত্রে বা ফল গাছের ক্ষেত্রেই, যে দাদা গাছের কুড়ি ঝরে যাচ্ছে, গাছের ঠিক হচ্ছে না। এর যে মূল কারণগুলো, যে গাছের ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে, এটা আমার ভিডিওটা তোমাদেরকে বলেইছি যে ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে মানেটা কি, এই কথার মানে কি যাচ্ছে। ধরো আমাকে তুমি রাস্তায় যাচ্ছি, যেতে যেতে তোমার বাড়িতে যাচ্ছি, আমার মাথা ঘুরে পড়ে গেলাম, তার মানে ক্ষমতাহীন, তাই না? এটা তো একদম বাংলা প্রবাদ। তো গাছের ক্ষমতাহীন থাকলে, ক্ষমতা ডাউন থাকলে, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। তাহলে তোমায় বারণ করলাম যে শীতের মাঝামাঝি থেকে গাছের ফুল আসা শুরু হয়, লেবু গাছ, জাম গাছ, পেয়ারা গাছ বা যে কোনো ফুলের গাছের ক্ষেত্রেও কিন্তু আপনারা এটা দেখেন যে টগর গাছের ফুল ঝরে যাচ্ছে, কমেন্ট করেছেন জবা গাছের ফুল ঝরে যাচ্ছে। আমি তো তোমায় মূল সারমর্মে যেতে যাচ্ছি যে ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে কথার অর্থে কি বোঝাতে চাইছে গাছ, তার ক্ষমতাটা নেই। আর এইবারে যদি তুমি দেখো, শুধু আমার বলাতে কেন, অনেকের থেকেও হয়তো তোমরা জেনেছো যে গরমের সময় তারা বেশি খাদ্য দেবেন না, একটু তরল লিকুইডটাই দিলে ভালো। তারপরে মূল কথা আমি যেটা বুঝি আর কি, কারণ এই ব্যবসাটা তো আমি আজ প্রথম দিন এই লাইন নিয়ে এসে তোমায় বোঝাচ্ছি না, আমাদের পরম্পরায় বিজনেস।
তো আমি কোলাঘাটে আজ 15 বছর প্লাস হয়তো দোকানটা করেছি। এটা আমার কাউন্টার সেল, আর কাউন্টার সেল থেকে আপনাদেরকে বলছি। তো যথারীতি যখন তোমরা কোনো গাছ রোপণ করো না, রোপণ করার পরে খাদ্য দিয়ে করবে না, এটা তোমাদেরকে বারণ করেছি যে গাছ সেটিং করার সময় নয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, গাছ তোমাকে বোঝাবে যে সে কিছু চায়। তৃতীয় পয়েন্ট, যে গাছ রোপণ করার সময় তোমরা অনেক কিছু করো না। তুমি বলছো আমি কিছুই জানি না, আমার মরে যাচ্ছে পড়ে যাচ্ছে, মানে তুমি পেশেন্ট লোক তো নাকি, যেটা তুমি জানো না। অর্থাৎ তোমাকে বোঝানো হচ্ছে, আমি যদি তোমার 100 কাস্টমার দেখি, 100 কাস্টমারের মধ্যে আমার এই কোলাঘাটের কথা বলছি, যে তার মধ্যে 50 ভাগ কাস্টমার কিন্তু মানে না কথা, মানে না মানে কি, এই মাটির মধ্যে নানান কিছু দিয়ে ফেলে। তা আমি এগুলো তোমাকে দিতে বারণ করছি না, আমি বলছি একটু পরে দাও। এটা কিন্তু আমার ভিডিও দ্বারা তোমরা পেয়েছো। এই মাটির সঙ্গে বার্মি কম্পোস্ট, কোকোপিট এসব মেপে দেওয়ার দরকার নেই। গাছ তোমাকে কথা বলে না কিন্তু, কারণ যখন বাগানে গাছটা তৈরি করা হয় সেক্ষেত্রে তোমাকে মেঘে চারাটা তৈরি করে দেওয়া হয়নি। আমি আমার কথা বলছি না, তা এটা গাছের সিস্টেম যেটা সেটাই কিন্তু বলছি যে গাছ রোপণের সময় এইসব নয়। তাহলে দেখো, তুমি একটা জিনিস জানতে চাইছো, তোমাকে 10টা জিনিস বোঝাতে চাইছি, কারণ 10টা জিনিস দিয়ে তো একটা গাছ, একটা পাতা সমান 10টা শেকড়ের উপরে নির্ভর করে একটা গাছ, বুঝেছে? তাহলে একটা পাতা সমান 10টা শেকড়ের উপরে নির্ভর করে গাছ। আর একটা শেকড় কেটে যাওয়া নয়, 10টা শেকড় কেটে যাওয়া মানে তোমার কিন্তু একটা পাতা কাটতে হবে, এটাও তোমরা জেনেছো। তাহলে গাছের শেকড় কাটিং করা আর গাছের ডোকা কাটিং করা একটা বিরাট সময় মানুষ ভেবে নেয়। কিটা ভেবে নেয়? মার্চ এপ্রিলটা ভেবে নেয়। এর ছাড়া যে করা যাবে না তোমাকে কোথায় বলে দেওয়া? এখন কি রিপোর্টিংও করা যেতে পারে? কেন করা যেতে পারে না? এই যে অত্যধিক গরমকালে গাছে আমি কিন্তু 2-3টে জিনিস তোমাদেরকে বলেছি যে অতিরিক্ত, সেটা ফুল গাছের ক্ষেত্রে হতে পারে, ফল গাছের ক্ষেত্রে হতে পারে। বন্ধুরা, বিষয়টা নিয়ে আসছি, পুরো বিষয়টা জানতে হবে, আর একটু সময় দিন, নিশ্চয়ই জানতে পারবেন। তো মূল বিষয়টা যেটা, গাছের টোটাল প্রথম ভিত, তোমার গ্রাউন্ড, ধর বিল্ডিংটা হয়ে আছে, বিল্ডিংটার যে কংক্রিট ঢালাইটা, মানে 16 mm রড দিয়ে তোমার বাড়ির বিল্ডিংটি বানানো আছে, যে বিল্ডিংটার উপরে আমরা দাঁড়িয়ে কথা বলছি, তাই বিল্ডিংটার এই ভেতরকার রডটা আমি কিন্তু পরবর্তী অবস্থায় খুলে দিতে পারবো। তাহলে বিল্ডিংটাকে ভেঙে ফেলতে হবে। তা গাছের যে তুমি ভিত বানাচ্ছ, এটা তো সিজনাল গাছ না। তাহলে সিজনাল গাছের ক্ষেত্রে যদি তোমরা করতে চাও, যে কোনো সিজন ফ্লাওয়ার, সে তোমার প্যান্সি, পিটুনিয়া, ডেজিনিয়া, সিনেডার, সালগাস, স্টক, ট্যাক্স ইত্যাদি একটু সেই ক্ষেত্রে তোমাদের সিজন গাছের ক্ষেত্রে কিন্তু ভার্মি কম্পোস্ট, কোকোপিট মাস্ট মেঘের ওপর করে হয়েছে। আমি অনেকের থেকে জেনেছি বা অনেকের চিন্তাধারায় দেখেছি, শুধু তোমাদের কথা না, যে মানে এই আমাদের লেভেলের লোকের কথা বলছি, যারা এই গাছপালা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে বা গাছ নিয়ে যারা ভাবে, তাদের ক্ষেত্রেও দেখেছি যে তারা কিন্তু ঠিক একক নয়। তুমি যদি মনে হয় আমার থেকে বা ঠিক সাজেশন পেলাম না, তারা যদি কোনো নার্সারি থেকে সাজেশন নিতে পারে, আশা করি কোনো নার্সারি ম্যান তাদের সাজেশন ভুলভাল বলবে না। যদি সে গাছ করে থাকে বা গাছের একজন ওয়ার্স হয়ে থাকে, তাহলে সে কিন্তু কখনোই তোমাকে এই ভুল ডিসিশনটা দিতে পারে। তাহলে গাছ রোপণের সময় তোমাদেরকে এত কিছু দিয়ে, এবার দেখো এখন লক্ষ লক্ষ ব্যবসায়ী উঠে যাচ্ছে, আর লক্ষ লক্ষ ওই গাছ নিয়ে ভাবনা চিন্তা করে মানুষ বলছে। গাছের লাইফটা তোমাকে ভাবতে হবে, গাছটা তোমার, গাছটা তুমি পয়সাতে আমার থেকে কিনেছো, বিনা পয়সায় নয়। তা আমি তোমাকে 2-4টা ফালতু ওকে তো লাভ নেই। একটা গাছ রোপণ করবে প্লেন বালি মাটি মেখে রোপণ করবে। তা যেখানে পেয়ারা বেশি হয়, যেখানে আম বেশি হয়, যেখানে জামরুল বেশি হয়, আমরা একটু খেয়াল করলে সেই দেশে যদি পৌঁছে যাই তাহলে বুঝতে পারবো সেখানে কিন্তু বালির ভাগ বেশি। যেখানে এত শাকসবজির উৎপাদন, সেখানে কিন্তু বালির ভাগটাই বেশি, তোমার এঁটেল মাটিতে নয় কিন্তু। তাহলে আমাদের যাদের এঁটেল মাটি আছে, টোটাল এঁটেল মাটি, আমরা টবে গাছ করি তো মাটিতে করি, তা টবে করি, মাটিতে করি, সেক্ষেত্রে আমরা কি করছি যে আমাদের কিন্তু লাগবে বালি। তাহলে ফল গাছের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম 50 বালি মেখে গাছটা রোপণ করে দাও। তার মানে তোমাকে বারণ করি না যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট তুমি দিও না। তাহলে ভার্মি কম্পোস্ট, কোকোপিটটা তুমি উপরে দাও, উপরে ওটা তোমার ডিকম্পোজ হতে হবে তো, তাহলে তোমার খাবে কি করে গাছটা? আর যখন তুমি মেখে ফেলতেছো একটা টবের মধ্যে, এই অতিরিক্ত কায়দা হয়ে যাচ্ছে না, পরবর্তী অবস্থায় যখন ওইগুলো খারাপ হতে থাকে, তখনই তোমার তো এই কংক্রিট
দেয়াল মানে এই বিল্ডিংটার কথাই বলছি, যখন এর ভেতরের অংশ নষ্ট হতে থাকবে তুমি কি চেঞ্জ করতে পারবে? যদি তুমি ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে মেখে করো তাহলে পরবর্তী অবস্থা তোমাকে বাইরে থেকে বোঝা যাবে না যে নষ্ট হচ্ছে। তুমি তো বুঝতে পারবে না। পরবর্তী অবস্থায় দেখবে পাতা চুনে যাচ্ছে, পাতা শুকোচ্ছে, একটা একটা খাড় হচ্ছে, পেয়ারার ভিতরে লম্বা লম্বা পোকা, জামরুলের ভিতরে লম্বা লম্বা পোকা। তাই এটার উৎপত্তি স্থল তো আপনার মাটি। তা যার দ্বারা এইটা হচ্ছে সেটাকে আমি প্লেন ভাবে রাখতে চাইছি। কি বললাম বোঝা গেল? তাহলে এই জিনিসটা যদি প্লেন ভাবে হয় পরবর্তী এই সমস্যাটা কিন্তু তোমার থাকবেই না। এবারে থাকছে এখন একটা গাছ রোপণ করতে যে তোমাকে আমি একটা বিল্ডিং ওষুধ বলে দিলাম, একটা ভিডিওর দ্বারা 40-50 রকম ওষুধের নাম বলে দিলাম, অনেকগুলো স্যাম্পেল কপি দেখে দিলাম। তো ভাই তোমার বাড়িতে কত গাছ আছে, তুমি কত হাজার টাকা ওষুধ কিনবে? এটা হচ্ছে কোন আমার বন্ধুরা যেটা টার্গেট দিচ্ছে যে কোন ওষুধ দেবো, এই এত এক এক মুনির এক এক রকম মত, তাই না? তোমাকে সবসময় কম্পিটিশন লক্ষ্য করতে হবে। দেখো আমি যেরকম বললাম আমার মতো হয়তো তোমাকে কেউ বললো, বিষয়টা কিন্তু একই বললো। আমি একটা ওষুধের নাম বললাম, সে আর একটা ওষুধের নাম বললো। তোমাকে কম্পিটিশনটা জানতে হবে যে কোম্পানি যাই পারে না, এমন লক্ষ লক্ষ ওষুধ রয়েছে। আর যেগুলো গাছের জন্যই কিন্তু তোমাকে কেউ বলছে যে এই ওষুধটা দিন আপনার ভালো হবে, আবার আমি বলছি এই ওষুধটা দিন ভালো হবে। আমার মতো আরো অনেক বন্ধু যারা তোমাকে বলছে এই ওষুধটা দিন আপনার ভালো হবে। বিষয়টা কিন্তু লক্ষ্যটা গাছকে ভালো করা। তাহলে গাছকে ভালো করার জন্য আমরা কিন্তু সবাই, কেউ নিজে নিজে বলছে আমি এরকম ভাবে গাছ রোপণ করেছি, এরকম ভাবে করেছি, এইটা করেছি, আর বন্ধু আমার খুব সুন্দর হয়েছে, সেটা তুমি মানতে পারো, কিন্তু প্রকৃত সে তো তার মতো করে বলেছে। কি বললাম বুঝতে পারছি? আমি তো তোমায় দোষ দিতে পারছি না। ধরো তুমি একটা তোমার মতো করে গাছ রোপণ করেছো, আর আমি যে সময় সব ঠিক বলছি তা তোমাকে ভেবে নিলে হবে না। তুমি আমার কথা অনুযায়ী একটা গাছ রোপণ করে দেখো, বুঝতে পারলাম? আমি তোমায় বলছি মানে এই নয় যে তোমাকে এটাই করতে হবে। একটা তুমি রোপণ করে দেখো, যদি উপকার পাও তবেই না করো। তা তুমি একটা গাছ রোপণ করলে প্লেন মাটি মানে তোমার যদি এঁটেল মাটি হয়ে থাকে সেখানে 30% বালি মেখে গাছটা নয়। ফুলের গাছ হলে 30%, ফলের গাছ হলে 50%। তা কারা সেটা করবে? যারা এঁটেল মাটির উপরে গাছ করছে। যাদের বেলে মাটি আছে তারা প্লেন ভাবে রোপণ করবে। আর তোমাদেরকে বলেছিলাম যে কোনো ফুল গাছ আর ফল গাছের ক্ষেত্রে এমন আমার কিন্তু অনেক ভিডিও আছে, আর আমি একটা বন্ধু তো আর সব ভিডিও দেখা সম্ভব নয়, তাই না? তো একটা ভিডিওর দ্বারা আবার সব কিছু বলাও সম্ভব নয়। তা যতটুকু একটা গাছ রোপণ করার জন্য আমরা চিন্তা করি, প্লেন মাটি আর বালি করে যদি আমরা গাছ করি সেটা গাছের খুব পছন্দ। গাছ ঠিক অতটুকুই চেয়েছে। এবার গাছ তোমাকে খাদ্য হিসাবে অনেক কিছু চেয়েছে, খাওয়ার শখ তো তোমারও আছে, তাই না? আমি আজকে একটু এই খাবো, কালকে আমার এই খাবো, সে তুমি তোমার গাছকে দিতে পারো। ভালোবেসে গাছের উপরে একটু কোকোপিট দিয়েছো, একটু ভার্মি কম্পোস্ট দিয়েছো, একটু কিচেন কম্পোস্ট দিয়েছো, একটু চায়ের পাতা দিয়েছো, সেটার জন্য তোমার ছাড়পত্র আছে, সেটা তো তোমার উপরে দিচ্ছ। তাহলে এইগুলোকে যখন তুমি মেখে ফেলবে, এর কাজ কি? ফাঙ্গাস এটা করা, মানে ফাঙ্গাস তৈরি করা। তাই এর ভেতরে তুমি যখন দিচ্ছ একটা বদ্ধ ঘরের মধ্যে, এটা একটা বদ্ধ ঘর, এটাকে টপ ভেবে দিচ্ছ কেন? এটা তো একটা বদ্ধ ঘর। এটা তো তোমার খোলা আকাশ বাগানের মাটি নয় যে তুমি মাটির মধ্যে রোপণ করে দিচ্ছ, এখানে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হচ্ছে, জলটা সরে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে গাছটা রোপণ করাতে সে কোনটা আমাদের স্টেশন চলে গেছে, খোলা স্টেশন চলে গেছে, সেরকম তো নয়। তাহলে তোমার যা করতে হবে এই টপটার ভেতরেই করতে হবে। তাহলে গাছের লাইফটা রিপোর্ট করছে তোমার একটা ছোট টবের মধ্যে, আর সেখানে তুমি ডিকম্পোজ করার সুযোগটা দিচ্ছ কেন? আমার প্রশ্ন কিন্তু এই জায়গার মধ্যে অতটা তুমি একটা 8 ইঞ্চি 6 ইঞ্চি টবের মধ্যে ডিকম্পোজ করার জন্য তাতে অনেক কিছু দিয়ে দিচ্ছ, ভার্মি কম্পোজ, কোকোপিট, এটা তোমার মাটিতে তোমার যে মেখে ফেলছো, অটোমেটিক সেখানে জল কন্ট্রোল করার ব্যবস্থা, গাছ সমস্ত কিছু বিষয়টা বুঝে দেবে। আর এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা বুঝতে পারছি। তাহলে আমরা যে কোনো গাছ রোপণ করলে খুব ভালোভাবে অনায়াসেই গাছ করতে পারি, যে একটু সহজভাবে গাছ রোপণ করা। এবার আমরা অনেকে কি করে ফেলি যে গাছকে তার থেকেও বেশি বেশি করে রোপণ করে ফেলি। ধরো এই পর্যন্ত গেড়ে ফেলি, কেন তুমি এই পর্যন্ত দেবে? আরে এই বাবা, এই গাছটা যখন বসানো হয় অলরেডি 1 ইঞ্চি বসানো আছে, তারপরে তুমি আবার 2 ইঞ্চি মাটি চাপা দিচ্ছ কেন? তোমার লেভেলটা ঠিক হয়েছে তুমি। তাহলে এই বিষয়টা কমন জিনিস। আর এই যে এতক্ষণ কথা বললাম
বিষয়টা কিন্তু কমন জিনিস, আর এই কমন জিনিসটাকেই আমরা করতে পারছি। আচ্ছা, তুমি তো বললে যে সাধারণভাবে বালি মাটিতে রোপণ করতে, একবারে কোন ঋতুতে সব থেকে ভালো হবে যে গাছটাকে আমি বৃদ্ধি করতে চাইছি? আচ্ছা, এটা তোমাকে আমি বলে দিই। এটা আমরা বললাম প্রথম ভাগ। আমাদের যেমন ছোটবেলা থেকে একটু একটু করে এগোনোর সময়টা প্রথম ভাগটা একটু মুখস্থ করতে হবে। তা প্রথম ভাগটা আবার অনেককে জিজ্ঞাসা করলে বলতেই পারে। আর এইখানটাই তোমার লাইফটা নির্ভর করছে, গাছটার লাইফটা নির্ভর করছে যে প্রথম ভাগটা একটু ভালো করে পড়া, সেটাকে একটু রিভাইজ করা, তাই না? এবারে আমরা সেইটাকে না করে একেবারে শেষের দিকে গিয়ে ভাবছি পাতা পড়ে যাচ্ছে, এই গাছের পাতা চুয়ে যাচ্ছে, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা আমাদের ফিরে আসছে অনেক পরে। কিন্তু প্রথম ভাগের কথাটা যদি ভাবি, প্রথম দিনের কথাটা যদি ভাবি, তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো। অর্থাৎ যখন তুমি গাছ রোপণ করবে, এটা তুমি করবে। এবারে তোমার গাছের পাতা পড়ে যাচ্ছে, চুয়ে যাচ্ছে, বয়স ধরে যাচ্ছে, এগুলো পরবর্তী বিষয়, ওকে সেকেন্ডে অফ করা যায়। কিন্তু প্রথম কাজটাই তুমি যদি ভালো না করো, দ্বিতীয় কথাটা যদি আমি তোমাকে করতে যাই, তাহলে তোমাকে প্রথম থেকে আবার শেখাতে হবে। তাহলে এইটুকু আমি যদি তোমার আগেও বললাম, 100টা কাস্টমারকে আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি, অনেকে জানে না, তো যারা কাছাকাছি বাড়ি তাদের বাড়িতে গিয়ে চেক করে দেখেছি, তাদেরকে যখন জিজ্ঞাসা করছি যে কাজটা কিরকম ভাবে রোপণ করছেন আপনি, আমরা গাছ কেন মারা যাচ্ছে, এরকম তারা কেন অবস্থা হচ্ছে? না না, আমি কিছু দিইনি, আমি একটু গোবর দিয়েছি, গোবর। আরে সবই তো গরুর রচনা হয়ে গেল, গরু থেকেই তার সিং, তার গুঁড়ো, আচ্ছা, তারপরে তার ভার্মি কম্পোস্ট, তা সেই রচনা হয়ে গেল না? তা আমি বলছি এই রচনাটা উপরে হোক না, কি বললাম বোঝা গেল? তা আমি যদি উপরে দিই, আমার তো কি প্রবলেম? ভালো মানে ভালো, ভালোর একটা ভালো ভাব আছে। বেশি গাছকে ভালোবাসা দিয়ে ফেললে তাহলে বিগড়ে যাবে, বুঝতে পারছো? তা গাছ রোপণ করতে গেলে এত কিছু লাগে না। মাথায় একটা গামছা মারতে লাগে, কাঁধে একটা কোদাল লাগে, হ্যাঁ, একটা গামছা বা লুঙ্গি করে মারতে দিতে হবে। তুমি গাছের ভিডিও করছি বা তোমাকে আপনি দেখেছো, তা আমি সেই সাধারণভাবে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে গেছি। তা গাছের কাজ করে তোমাকে গাছের লোকটা হতে হবে, সেই রকম কন্ডিশনটা তোমাকে তুলে ধরতে হবে, তবে কিন্তু তুমি গাছের সঙ্গে কথা বলতে হবে। তা গাছ করতে গেলে এই পয়েন্টটা মানবে আর পারফেক্ট কাজ করতে পারবে। নেক্সট, তুমি গাছ রোপণ করতে যে চাইছো যে আমি গাছে কি কখন কি খাদ্য দিই আর কোন সময় গাছে খাদ্য দিলে বেশি ভালো হবে। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে সব থেকে গাছের বেশি বৃদ্ধি হয় সেটা কিন্তু গরমকালে। গরমকালে অতিরিক্ত গাছে গ্রীষ্মের সময়টা যত রৌদ্র পাবে, আর রৌদ্র পেলে গাছ বাড়বার চেষ্টা করবে। আপনি খাদ্য দিচ্ছেন না, গাছ চিংড়ি মাছের মতো লাল হয়ে যাচ্ছে, তাই না? চিংড়ি মাছের মতো লাল হয়ে যাচ্ছে, আর গাছের বৃদ্ধি হচ্ছে না। তা গাছের বৃদ্ধি হতে গেলে আপনাকে খোলা আকাশের নিচে 12 মাসি ফুলের গাছ, ফলের গাছ, একটু জেড, এটা ইনডোর প্ল্যান্ট না, তাদেরকে বাইরে খোলা আকাশের নিচে রাখতে হবে। সাথে সাথে তোমাকে তাল দিতে হবে। কিরকম? এই সকাল 6টা বাজছে, গুছিয়ে জল দেওয়া, আনলিমিটেড জল। এখন আনলিমিটেড রৌদ্র, আনলিমিটেড জল দাও, গাছে স্নান করিয়ে দাও। তার মানে তুমি প্রথমটা একটা করলে, দুপুর 2টোর সময় তোমার গাছে জল যাচ্ছে। অনেকের থেকে আমি জেনেছি, বা ভালো লাগে না, এগুলো শুনতে ভালো লাগে, তুমি তোমার মতো করে বলছো ভালো লাগে, কিন্তু তার মানে এই না তুমি ঠিক বলছো। তা দুপুরবেলা তোমার জল লাগলে তুমি দিচ্ছ না কেন? তুমি কি জানো যে একটা গাছের 10টা শেকড় প্রত্যেকদিন নষ্ট হতে গেলে, 100টা শেকড় নষ্ট হতে গেলে 10 দিন সময় লাগে? তুমি কি ভেবেছো এটা? গাছটা লাইফটা শেষ হতে গেলে 10 দিনই যথেষ্ট, তাই না? তা শেকড়টা নষ্ট যদি হয়ে যায়, গাছে পাতা চিংড়ি মাছ হচ্ছে, একবারে লাল বোম হয়ে যাচ্ছে। তা এর জন্য তোমাকে কিন্তু জলটা দিতে হবে। তা সকালে তুমি এমন জল দাও যাতে তোমার দুপুরে জল না লাগে। তা দুপুরে যদি জল লাগে তুমি কি করবে, তাই না? দুপুরে যদি জল লাগে তোমাকে জল দিতে হবে, গাছ কিন্তু চেয়েছে। তা তুমি কিভাবে দিলে তুমি নিজেও ঠিক করতে পারছো? তোমার গাছ গরমে আছে, ঝিমিয়ে নিচের দিকে হয়ে গেছে। তা নিচের দিকে হয়ে গেছে মানে তোমাকে 2-4 মিনিট একটা ডিম সিদ্ধ মতো গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, 2 মিনিট একটু সবাই নিয়ে আসতে হবে, কাটতে হবে। তুমি ভুল করছো, কাটতে হবে না? তুমি যদি সকালে ঠিকঠাক করে জল দিতে, তাহলে তোমার এই ঝামেলাটা হতো, গাছটা ঝিমতো না। তাহলে 2 মিনিট তোমাকে গাছটাকে ছাওয়াই নিয়ে যেতে হবে, মাটির গরমটা কেটে যাবে, ডুবিয়ে জল দেবে, ওপরে বসতে হবে, প্রবলেম হবে? সেই গরম অবস্থাতে যদি জল দেওয়া না, গরম অবস্থাতে তুমি দেবে কেন? সব তো ভুলভাল কাজ হয়ে গেল। গরম অবস্থাতে তুমি জল দেবে কেন? কিন্তু তোমার মূল উদ্দেশ্য জলটা লাগবে।
দুপুরবেলা জল দেওয়া যাবে না এই কথার অর্থে কি দাঁড়াচ্ছে? দেওয়া যাবে না মানে তোমার এখন জল তৃষ্ণা পেয়েছে, তোমার জল লাগবে, আর তুমি জল দিচ্ছ না, তাহলে তোমার কি হবে? জল তো তোমাকে দিতে হবে, জল তো তোমার লাগবে। তোমার লাগবে না বললে তো হবে না, যদি না লাগে তা তোমার সমস্যা হচ্ছে কেন? দুপুরবেলা জল লাগলে তোমাকে জল দিতে হবে, তাহলে তুমি জল দেওয়ার বিষয়টা মোটামুটি বুঝে গেছো। তাহলে গাছ বেঁচে থাকার জন্য এটা মোটামুটি বুঝে গেছো। তাহলে গাছের এবার গ্রোথের বিষয়টা নিয়ে আসে, যে খাদ্য তুমি যেটা জানতে চাইছো, খাদ্যটা কি দেবে? এই পাতা পুড়ে যাওয়া এইসব তো কিছুই থাকবে না যদি তোমার মাটিটা প্লেন নর্মালি। পাতা পুড়ে যাওয়া, এই যে ড্রাই ব্যাগ, এই যে ছিঁড়ে যাওয়া, ড্রাই ব্যাগটা কি? এই পাতার ডাল থেকে ড্রাই ব্যাগটা কি? ড্রাই ব্যাগটা কি সেটা তোমাকে জানতে হবে। তারপর তোমার এই পেয়ারা গাছের মানে বিভিন্ন ধরনের রোগের জন্ম, গোড়ার মধ্যে মানে পচন সৃষ্টি, ঘাট ঘাট হয়ে যাওয়া, এর মূল জায়গাটাই তো তোমার মাটি, তাই না? তা তুমি এই বিষয়টাকে যদি ক্লিয়ার করতে চাইছো তাহলে তোমাকে কিন্তু প্লেন ভাবে করতে হবে, এটা গাছ তোমাকে বলছে। এবারে দেখা যাচ্ছে তোমার কাছে ফল নেই, ফল গাছের ক্ষেত্রে যেটা বলছি, যে ফল নেই, তোমার মাটির মধ্যে প্রচন্ড পরিমাণে পোকা আছে। তা পেয়ারাতে ফল নেই, আম গাছে আম নেই, জাম গাছে জামরুল নেই, এই সময় একটু দানা ওষুধ দাও না, একটু দানা ওষুধ, থাইমেট, ফোরেট, পিরাটন ইত্যাদি ইত্যাদি দানা ওষুধ দাও। তাহলে কি হবে? গাছটা কি হবে? মাটির মধ্যে পোকাটা যেটা আছে সেটা নষ্ট হবে, খারাপ হবে, মানে পোকাগুলো আছে সেটা অটোমেটিক বিদায় নেবে। বা তোমরা যখন গাছের গোড়াতে কোনো তরল খাদ্য দিচ্ছ, তোমার জৈব নিজের বাড়ি বানানো খাদ্য, তোমার গাছ তুমি নিশ্চয়ই ভালোবাসা পাবে। তা সেই ভালোবেসে তুমি যখন একটু পইলে জল দিচ্ছ, একটু কিচেন কম্পোস্ট দিচ্ছ, তা সেই কিচেন কম্পোস্টের সঙ্গে 2 ফোঁটা করে একটু যে কোনো কীটনাশক ফেলে দাও না, তাহলে সেই কীটনাশক তো তোমার গাছের গোড়াতে যাবে, আর সেই গোড়ায় তো আবার ডোগায় উঠবে নাকি? তার মানে এটা আমি কোন সময় করছি? গাছে যখন ফল, গাছের ক্ষেত্রে ফল নেই, বুঝতে পারলাম? তাহলে ফল নেই, আমি এটা দিলে কি হবে? এই পেয়ারার ভেতরে পোকা, তারপরে তোমার এই আমের ভেতরে পোকা, এইসব জিনিসটা থাকবে না। কিন্তু তোমাকে এটা জানতে হবে, যখন গাছে ফল থাকছে সে মতো অবস্থা তুমি কীটনাশক ওষুধ বারে বারে স্প্রে করতে পারো না। আর স্প্রে করলে কি হবে? ফলগুলো তিতো হয়ে যাবে। এবং বাজার থেকে যেমন শসা কিনে খাও, দেখো না যে শসাটা খাচ্ছ তাতে তিতো লাগছে, তার মানে কি? যে থাইমেটের দানাটা ছিল ওই শসার গাছের গোড়ায় বারে বারে দিবা আছে, যাতে শসাটা সরল সাদা সিধা হয়ে যাবে। তো সরল সাদা সিধা হলে কি হবে? তোমার মুখটা তিতো লাগছে, আর সেটাই কিন্তু তোমার শরীরে বিষটা যাচ্ছে। তাহলে বিষটা যাবে কেন শরীরের মতো? এটা তোমায় বুঝে নিতে হবে। যে শসাটা তিতো লাগছে সেটা তুমি খাবে না, বুঝতে পারলাম? আর ফলকে কোনোদিন গাছ থেকে সত্য তুলে খাবে না। ফলকে খেতে গেলে ফলটা শোধন করে খেতে হবে। শোধন করা বলতে তোমরা কি বুঝছো? গাছ থেকে একটা ফল তুলে জলে দিয়ে ফেললে কখনো খাবে না। ফলকে শোধন করতে গেলে সেই ক্ষেত্রে গাছের গোড়ায় চুন ডুবা দিবে। চুনের একটা বিরাট ক্ষমতা আছে, যা কিন্তু আমরা বিরাট কাজ করতে পারি। তাহলে যে কোনো ফল হারভেস্ট করতে গেলে গাছের গোড়ায় অন্তত 2 বার 10 লিটার জলে 100 গ্রাম চুন, আপনার ফুল গাছের ক্ষেত্রে, ফল গাছের ক্ষেত্রে আপনার মর্জি অনুযায়ী, ঠিক আপনার মর্জি অনুযায়ী আপনি মাঝে মধ্যে কিন্তু দেবেন, যতটা লাগবে ততটা দেবেন। কিন্তু মাত্রাটা জানতে হবে, 100 গ্রাম চুন সমান 10 লিটার জল মাঝে মধ্যে আপনি দিতে পারেন, যে কোনো ফুল গাছের ক্ষেত্রে, যে কোনো ফল গাছের ক্ষেত্রে। তাহলে ফল হারভেস্ট করার আগে কিন্তু আমি 2 বার এটা দিব, বুঝতে পারলাম? তাহলে কি হবে? ফলের মধ্যে সুমিষ্ট। তুমি জামরুল বলছো তিতো লাগছে, পেয়ারা বলছো জলসা লাগছে, জামরুল বলছো জলসা লাগছে, যেটা হওয়ার নয় তাই বিপরীত হচ্ছে, তাই না? এটা হচ্ছে কেন? বেশিরভাগ এই কারণগুলো তোমাকে জানতে হবে। যেমন বর্ষার সময় পেয়ারা ফল খেলে কি হয়? যে জলসাটে ভাব লাগে, কেন? তাহলে গাছ যেটা খেলে তোমাকে সেটাই তো দিচ্ছে, মা যা খাবে বাচ্চা তাই খাবে, তাই না? অর্থাৎ তোমাকে এই জায়গাটা একটু সচেতন হতে হবে। তাহলে ফল হারভেস্ট করার বিষয়টা বুঝে গেছো। তাহলে ফলে এবার খাদ্য দেওয়ার বিষয়টা তোমার জানতে হবে। তারপরে ফুল গাছের কথাটা বলছি, কেন ফুল গাছ আছে। তা তোমার টবে গাছ আছে, এখানে আমি ধরছি, পেয়ারা তুমি ধরে টানো, সিদ্ধ পারবো কি? পাবে? পেয়ারা ধরে তুমি গাছকে চাকিয়ে দিতে পারো, শক্ত আছে, তার মানে কি? মা শক্ত আছে, মা শক্ত আছে, ক্ষমতাশীল আছে, বাচ্চাও শক্ত সমর্থ আছে। তোমার পেয়ারা ফুলটা ধরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা পেয়ারা ফুল ধরে আমরা একটা গোটা গাছ চাকিয়ে রয়েছে, আর আপনাদের ফুল কি হচ্ছে? টুক করে ছেড়ে ধরে যাচ্ছে। কি রকম ক্ষমতা আবার বুঝতে পারছে? তাই ক্ষমতাটা করতে গেলে কি করে করতে হয়? এই ফলটার ক্ষমতা করতে গেলে খাদ্য দিলেই ক্ষমতা হয়ে যাবে। এই গাছটা একটা বুড়ো ডাল আছে, বুড়ো ডাল, বহুদিন তো তোমাকে পেয়ারা দিয়েছে,
নিচের পাতা হলুদ হচ্ছে, তাতে তোমার পেয়ারা হয়েছে। তা সে একটা বুড়ো ডাল থেকে পেয়ারা একটা ছোট্ট কচি নরম ডগা, সেটা কিন্তু পেয়ারা নেই। লেবু যা, পেয়ারা ঠিক বিপরীত। অর্থাৎ লেবু গাছে যদি বারে বারে ডাল কাটো তোমার লেবু হচ্ছে না, আর পেয়ারা গাছে যদি তুমি ডাল না কাটো তাহলে তোমার পেয়ারা হচ্ছে না। বুঝতে পারছি ব্যাপারটা? পেয়ারা গাছে বারে বারে খাদ্য দাও, লেবু গাছে কিন্তু নয়। লেবু মানে একটাই শুধু পাতি লেবুর চারা বা আপনার কাগজি লেবুর চারাটা নয়। লেবু প্ল্যান্টে যত পড়ছে মৌসুমী, কমলা, তারপরে আপনার কামবয় ইত্যাদি ইত্যাদি। তা লেবু, জামরুল এদের ক্ষেত্রে কিন্তু বারে বারে ডাল কাটিং করা যাবে। বুঝতে পারছি? কারণ এইগুলো হচ্ছে কি কাণ্ডের উপরে বেশি পড়ে। বুঝতে পারছি? আর পেয়ারা গাছের ক্ষেত্রে কিন্তু কচি নরম ডগার উপরে ফল। অর্থাৎ যার কচি নরম ডগার উপরে ফল, তার কচি নরম ডগা যা, কচি বুঝো তো, ছোট্ট কচি একটা ছোট্ট সুন্দর একটা কচি নরম ডগা। আর এরকম কচি নরম ডগা আপনাকে পেয়ারা গাছ থেকে বের করতে হবে। তা অনেকে বিকল্প ভাবে এরকম বাঁকিয়ে ডগাটিকে, শুধু বাঁকি দিলে হবে না, ডগাটাকে আগে ভেঙে দিতে হবে। উদ্দেশ্য এটা ভাঙলে অনেকগুলো ডাল শাখা বেরোবে, আর বাঁক ভেঙে দিতে হবে, দিয়ে রিং করে বেঁধে দেবেন। কেন? একটু রিং করে দিলেন, এটা একটু ঢালিয়ে দিলেন, এটা মুড়ে দিলেন না, একটু ঢালিয়ে আর কি, জাস্ট ধনুকের মতো বাঁকিয়ে দিলেন, একটা দড়ি ওখানে বেঁধে দিলেন, এখানে দড়িটা বাঁধলেন আর ডোকাটায় দড়িটা টেনে দিলেন, এই তো, তাহলে রিং হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এই বাঁধানো অংশ দিয়ে প্রচুর পরিমাণে ডোরা বেরোতে থাকে। যেমন লেবু, জামরুল এই সকল গাছকে একটু হিলিয়ে লাগানো ভালো। বুঝতে পারছি? ধরো গাছকে এরকম স্ট্রেট কথা তো একটু একটু হিলিয়ে লাগানো ভালো। তাকে হিলিয়ে লাগাবেন কেন বন্ধুরা? হিলিয়ে লাগানোর মানে হচ্ছে লেবু, জামরুল বা এই ধরনের গাছগুলো একটু হিলিয়ে লাগাবেন। তার মানে হচ্ছে লাগালে কি হয়, এর একটা গাছের যখন কাণ্ডে দেয়, ভালো করে বুঝো, আর লেবু গাছটা দাও বুঝিয়ে দিচ্ছি। তা এটা লেবু গাছ, এরকম খাড়ে খাড়ে ফুল ফুল আছে, আর ফুল আস্তে আস্তে দেখছো যে এই সকল বিষয়গুলো আস্তে আস্তে এই ডালটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, মানে খারাপ মানে খারাপ দিকে পৌঁছে যাচ্ছে। তাহলে এর তোমাদেরকে বুঝেছিলাম একটা স্টিক ডাল দরকার। স্টিক ডাল হচ্ছে গাছের জীবনে বেঁচে থাকা সব থেকে বড় ডাল। তার স্টিক ডাল বেরোতে গেলে গাছটাকে একটু তুমি যদি হিলিয়ে বসাও, তাহলে এখান থেকে একটা শক্ত সমর্থ ডাল উপর দিকে সরল একদম সুন্দর উঠতে থাকে। সেটা কিন্তু তুমি যে কোনো ফুল গাছের ক্ষেত্রে করতে পারো, জবা গাছের ক্ষেত্রে করতে পারো, ডাল ঢোকায়। তাহলে না, এলাভাবে কেটে দেবে। কেন? এলা সেখানে পাবে যেখানে তোমার কলম ব্যবহার, তা কলমটা নিচটায়, তার যে তোমার লেবু গাছে বিশেষ করে লেবু, পেয়ারা এগুলো সব গুটি কলম, কলমের ভাগ আছে। তোমাকে যদি গ্রুট বার্ডের মানে ভি বার্ডের গাছ দেওয়া যায়, তাহলে কিন্তু তোমাকে বিষয়টা বুঝতে হবে যে নিচ থেকে না বেরোবে। তাহলে এই সকল গাছগুলোকে আমরা একটু হিলিয়ে লাগাই গেলে একটা শক্ত সমর্থ ডাল বেরো। আবার অনেকের দেখেছি আমি যে ওই ডালটাকে কেটে দিল, আরে ওইটাই তো গাছের বেঁচে থাকার মূল ধন, মানে মূল সম্পদ। তাহলে এই ডালটা যত বুড়ো হতে পারলে, লেবু গাছের ক্ষেত্রে একটু বুড়ো বুড়ো গাছ ফার্স্ট যদি ফলস্টেপ বয়সের গাছ বলে, নারকেল, বেগুন, লঙ্কা, লেবু এদের বুড়ো নেই, এটা তুমি জানো কি? এদের বয়স যত হবে তত ভালো। অর্থাৎ তুমি একটা নারকেল গাছ রোপণ করলেও সেক্ষেত্রে তোমার গাছের বয়স যত ভালো হবে। বয়সের গাছ, তুমি একটা গাছ কিনতেছো, কি বলছো গাছটা দেখতে কেমন ভাই? দেখতে ভালো না তোমার গাছ? আরে দেখতে ভালো নিয়ে পরে চিন্তা করবে, গাছের দেখতে ভালোটা পরে চিন্তা করবে, গাছের বয়সটা করবে। বয়সটা দেখা যাচ্ছে তোমাকে বলে দিচ্ছে কেউ 3 বছরের নারকেল, 2 বছরের নারকেল। 2 বছরের নারকেল ফলাতে গেলে তাকে বাড়িতে 2 বছর মানুষ করে রাখবে। বুঝতে পারছি? তার মানে কি, যার থেকে তুমি গাছটা নিচ্ছ তার বাড়িতে 2 বছর বসানো আছে, তাহলে তুমি রোপণ করছো। দেখো ওই প্রসঙ্গটা মোটামুটি বুঝে গেছো। তাহলে লেবু গাছের যখন রোপণ করবে একটু বয়সের গাছ লাগবে না, ভালো, তাহলে কি আছে ফার্স্ট ফল পাচ্ছ। তাহলে এই বিষয়টা তুমি বুঝে গেছো যে এই ধরনের গাছ, ফুলের গাছের ক্ষেত্রে, এদের গাছের ক্ষেত্রে একটা স্টিক ডালের দরকার আছে। ঠিক ক্লিয়ার? তাহলে একটা স্টিক ডাল হলে তাহলে এই ডালটা আপনাকে দীর্ঘদিন ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, কিন্তু একটা সময় আছে আপনাকে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যখনই একটা স্টিক ডাল বেরোবে সেক্ষেত্রে তোমার লেবু গাছে আর একটা জীবন ফিরে। তুমি ওইটাকে কেটে দিয়ে এটাতেই লেবু দিচ্ছ, তাহলে গাছটার লাইফটা তুমি খারাপ করেছো। তার মানে কি, এই কিছুদিন পরেই তোমার এই কোথা থেকে এলো ড্রাইভে, তার মানে মূল ক্ষমতাহীনই তোমার ড্রাইভে। বোঝা গেছে? সেই ক্ষমতাহীনটা তোমার কম্পোজের দ্বারা হতে পারে কোথা থেকে? কম্পোজের দ্বারাই হতে পারে। যে কম্পোজটা তোমাকে একদিন তোমার উপকার করে গেছে, সেই তোমার একদিন ক্ষতি করে গেছে। সেটা কম্পোজ গাছ
ধীরে 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 যখন খারাপ হয়ে যাচ্ছে তখনই কিন্তু ওর মধ্যে জল ধারণ করছে। আর অনেকে কি করে দিতে বলা আছে, তো অনেকেই বলে যে দাদা একটু ভার্মি কম্পোস্ট মেখে করা, সে তোমায় যদি আমি বলি 2 গ্রাম দাও, তুমি দিচ্ছ 20 গ্রাম। এটা আমাকে তো বললে হবে না, আমি অনেকে বাড়িতে গিয়ে গিয়ে দেখেছি। তা ভার্মি কম্পোস্ট কোকোপিটকে মনের মতো করে ব্যবহার করুন, টবের উপরে করুন, নো প্রবলেম। ভার্মি কম্পোস্ট কোকোপিটকে জল করে পচিয়ে দিন, যত ইচ্ছা নেই, কিন্তু মেঘে করবেন তো পরবর্তী এই সমস্যাগুলোকে আপনাকে উপলব্ধি করতে হবে, এবং আমি এটা গ্যারেন্টি দিতে পারি, আপনি মিলিয়ে দেখতে পারেন। তাহলে এই ড্রাই ব্যাগটা যখন উপর থেকে হচ্ছে, সেক্ষেত্রে তোমার যদি এরকম হয়ে থাকে, সাথে সাথে তুলে নিয়ে আবার নতুন ভাবে তোমাকে কটিং করে নিতে হবে। 50 বালি 50 মাটি দিয়ে গাছটা রোপণ করতে হবে। তুমি যদি জানতে চাইছো যে কোন সময় এটা করতে পারে, দেখো অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত আর অতিরিক্ত বর্ষার সময় গাছ কিন্তু চিন্তাধারার বাইরে পৌঁছে যায়। অর্থাৎ অতিরিক্ত সময়টা তুমি করবে না। এখানে তোমার মার্চ এপ্রিল নেই, এখানে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি নেই, এখানে তোমার এই বিষয়টা নেই। গাছ তোমাকে সারা বছর ফুল দিতে পারে, সারা বছর ফল দিতে পারে, সারা বছর গাছ রোপণ করা যেতে পারে। বুঝতে পারছো? তোমাকে কোথাও কোনো ডিকশনারিতে নেই তোমাকে এই সময় রোপণটা করা যাবে। দেখো নার্সারিতে এই সিস্টেমে যদি হয়, তাহলে তো তোমাকে গাছই বিক্রি করা যাবে। তো তোমার জন্য সেই মার্চ এপ্রিলে আমরা রোপণ করে গাছ কাটিং করে চলে গেল, সারা বছর ফলন হয়, সারা বছর কাটিং হয়, তার 20-30 এরকম আছে, তাই না? তা যে জানে না সে বলবে না বাবু এটা হয় না। তা গাছের কাটিং, এই যেমন গুটি কলম, আগে কি হতো যে বর্ষাকালে গুটি কলম, আর বর্ষাকালে তোমার এই আগেকার ক্ষেত্রে কি হতো যে জোয়ার বাটিং গুলো, সব ভি বাটিং গুলো এই গরমের টাইমটা সারা বছরই চলছে। এইসবগুলো যত উন্নত টেকনোলজি আসছে, বিভিন্ন রকমভাবে মানুষ শিখছে আর বিভিন্নভাবে করছে। অর্থাৎ এই শীত বর্ষা গরম এটাকে বিচার করবে, শুধু মনে রাখবে অতি শীত অতি বর্ষায় অতি গরমে নয়। তার কারণ হচ্ছে তুমি অতি গরমে একটা গাছের গোড়া শেকড় কাটলে, গাছের ডাল কাটলে না, এটা তুমি যদি মিস্ত্রি হও তাহলে করো। তা আমি আজকেই তো গাছের ডাল কাটি করে, তা কি প্রবলেম? 40 ডিগ্রি তাপমাত্রাটা আমি গাছের ডাল কাটাও, কেটে দিয়ে আবার তোমায় কালকে তার ভিডিও দেখিত, ঠিক আছে? ভিডিও বানানো হয়ে আছে, তাতে কি প্রবলেম? এবার তুমি জানো না, আমি জানি, আমি করেছি। যে জানে সে শূন্য বাজিমাত করতে পারবে, কিন্তু জানে না সে কি করবে? তার একটু মেনে চলা ভালো। অতি শীত অতি বর্ষা অতি গরমে নয়। তা অতিরিক্ত বর্ষার সময় তুমি কাটাই ছাটাই করে বস করে দিলে সেটাও, তুমি তার শেকড়ও কেটে দিলে, ডালও কেটে দিলে, তার গাছটাতে তুমি পরিমাণ মতো বৃষ্টির জল পাচ্ছ, কি হবে? তা তো সব কেটে দিচ্ছ তুমি। সেক্ষেত্রে কি হবে? গাছটা থমকে যাচ্ছে, কি করবে আর কোন দিকে যাবে? এটা যদি আমাদের হাতে হতো তাহলে আমরা বুঝতাম যে ওর তো কিছুই নেই, আমরা শেকড়ও কেটে দিয়েছি, ডোগাও কেটে দিয়েছি, তা ওকে আমি একটু সেন্টি জায়গায় রাখবো। তো তোমার বাড়িতে কিন্তু দুটো কাজে রাখার জন্য সেন্টি কাজে করতে হবে। অর্থাৎ তোমাকে যদি বলতে হবে এই গরমের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কি হয়? তুমি দেখেছো না ভিডিও দ্বারা ডুবিয়ে যাও, এক চুলু পাম্পে ডুবিয়ে যাও। আর তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে? আরে গাছ রোপণ করছে, এক কাপ দেবো, বেশি যাবে, 2 কাপ দেবো, বেশি যাবে না, এটা দেবো। আরে বেশি কম তো তখনই তার থাকবে যখন তার টবের মাটিতে হিসাবটা না থাকে। কেউ মালাই গাছ লাগাচ্ছে, কেউ সব গাছপ্রেমী যারা তারা বিভিন্ন রকম জিনিস পাচ্ছে, তার উপরেই গাছ আছে। যে ক্যারেটে লাগাচ্ছে, যে বদুল ছোটো করে। গাছ এমন একটা জিনিস তোমাকে সেই মাধ্যাকর্ষণ শক্তির মতো টেনে নিয়ে যাচ্ছে। তো তুমি গাছ করছো, সেই নিকাশি ব্যবস্থাটা তোমার ফার্স্ট বেশি হতে হবে। একটা ছিদ্র জায়গায় 5টা ছিদ্র করো, অনেকে কিভাবে সব জল বেরিয়ে যাচ্ছে, যা যা খাবার দিলাম বেরিয়ে যাচ্ছে, আরে যা থাকা তাই থাকবে, তার বেশি তো রাখবে না। তুমি একটা গাছের টবে খাদ্য দিচ্ছ, জল দিচ্ছ, তার যতটুকু থাকার ক্যাপাসিটি আছে ততটুকুই তো রাখবে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, যে যখন তুমি গাছ রোপণ করছো প্লেন ভাবে, যখন তুমি খাদ্য দিচ্ছ নর্মাল ভাবে, কম কম খাদ্য। তোমার গাছের এই তো পাবে মাত্র 10টা-15টা পাতা, রেখে দাও এটা। তা তুমি এত খাদ্য, এখন 5 কেজি খাদ্য দিলেও কি খাবে? এটা পাতলা পাতলা খাদ্য। আস্তে আস্তে গতিটাকে বাড়াতে হয়। ছোট গাছ ছোট ছোট খাদ্য, ছোট ছোট হাত, আর ছোট ছোট ভাবে তাকে বড় করা। আমরা একটা ছোট্ট গাছ রোপণ করে একবার 3 দিনে ফুল ফল নেবো, তাহলে কি করবো? গাছকে তাকে সুযোগ দিতে হবে, তার বেড়ে ওঠার জন্য তোমাকে একটা জায়গাটা দিতে হবে। তোমাকে একটা ছোট্ট গাছ রোপণ করলে তাকে সেই সুযোগটা দিতে হবে। আরে ছোট থেকেই তো বড় হচ্ছে, অথচ তোমাকে যদি এই ছোট গাছটা দিবা হয়, ঠিক আছে, এত ছোট গাছ বাঁচবে। আরে এইটুকু থেকে যদি এত বড় হতে পারে, আমরাও তো ছোট থেকে বড় হচ্ছি না, আমাদেরকে ডাইরেক্ট এরকম হয়েছে, বুঝলি? ছোট থেকেই তো বড় করা হয়েছে। আমি যদি তোমাকে এতটা করে দিতে পারি, বাকিটা তুমি কেন করতে পারবে না? এরপর তুমি একটা বুড়ো গাছ লাগানোর চেষ্টা করো, তার মানে তুমি তো শিখলেই না। সে ছোট ছোট গাছ
রোপণ করে প্রথমে একটা লাউ বীজ, একটা কুমড়ো বীজ, একটা লঙ্কার বীজ ছোট ছোট ভাবে শেখো। আর শিখতে শিখতে তুমি তো শিখতে পারবে। আগে ছোট ছোট গাছ এত বড় বড় টবে লাগিয়ে দেয়। না, ছোট ছোট গাছকে এত বড় বড় টবে দিলে তো হাঁপিয়ে যাবে। একটা ছোট্ট বাচ্চাকে যদি তুমি এখন 2 লিটার একটু দুধকে গুলিয়ে খাওয়াও, সে খেতে পারবে? পারবে না। তাই ছোট টবটাকে গাছটাকে তুমি একটা বিশাল বৃহৎ আকার একটা টব দিয়ে দিচ্ছ। সেখানে কি হচ্ছে, অতিরিক্ত পরিমাণে জল ধারণ করছে, আর সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। আর এইভাবে যাচ্ছে গাছ হাবুডুবু যাচ্ছে। ছোট্ট ছোট্ট টব, ছোট্ট ছোট্ট গাছ, আর ছোট্ট টবের মধ্যে রোপণ করা। তাহলে প্রথম টব তোমাকে দেখো, এত বড় একটা গাছ, এটা 4 ইঞ্চিতে দেওয়া, তাই না? তুমি 6 ইঞ্চি পর্যন্ত রাখো। তুমি প্রথম অবস্থায় 15 ইঞ্চি করে দিচ্ছ কেন? 15 ইঞ্চির জন্য তো তোমার ফল গাছ হয়ে যাচ্ছে। একটা ফুল গাছ এরকম করে তুমি বড় করে দিচ্ছ, ছোট ছোট মতো রোপণ করে ব্যাস এইটুকু। আর গাছে ওষুধ দেওয়ার জন্য তোকে একটা কথা বলি, যে কোনো একটা কীটনাশক ওষুধ লাগলেই চলবে। যে কোনো কীটনাশক মাঝে মধ্যে তুমি দিতে থাকবে। দেখো, গাছের সমস্যা করলেই তো তুমি তখন এইগুলো বলছো কি দেবো কি দেবো কি দেবো। গাছের গোড়ায় ডান হলেই তো পোকার জন্ম হবে, পাতার মধ্যে তোমার রেড মাইট হবে, এই হবে সে হবে। এত হ্যাজেট করলে তো গাছে ক্ষতি হবে। প্লেন ভাবে গাছ রোপণ করলে পোকাটাই তো আসবে না। আর পোকা আসলে তোমাকে দিতে হবে প্রতি গাছের ওষুধ হিসাবে, তোমাকে গাছ হিসাবে ওষুধ বলা হয়। তা এবারে যত ওষুধ আছে তোমাকে দিতে দিতে তাহলে ওষুধের ভর হয়ে যাবে। ঠিক আছে, কিনা সম্ভব হলো সব কি করে তুমি পারো কিনো বলতে আমাদের আপত্তি আছে। ঠিক আছে, যত রকম মার্কেটে ওষুধ আছে কিনো, কিনতে থাকো। ঠিক আছে, একটা ওষুধ বাড়িতে রাখো, যে কোনো ভালো কীটনাশক রাখো। আর কীটনাশক দিলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাখো। ধরো তুমি এইবার একটা ওষুধ কিনলে, 2টো ফাইল কিনে রেখে দিতে হবে। এটা একবার দিলে, ওটা একবার দিলে, ঘুরিয়ে ফিরিয়ে দাও। তা যে কোনো কীটনাশক একটা আমার বাড়িতে কেনা থাকলো, একটু ভালো জাতের ভালো রকম ওষুধ কিনবে, কম দামে কিনবে। তো ভালো ওষুধ একবারই কিনবে। তো এক্সপায়ার ডেটটা দেখে নিতে হবে, যে দেখা গেছে আর 2 মাস ওষুধটা চলবে, সেইটা কিনে তো লাভ নেই। ওষুধের যে ডেট তৈরি করার ডেটটা দেখে নিতে হবে, তাহলে 2 বছর পর্যন্ত একটা ওষুধ মনে আছে তোমার ভালো থাকবে। অর্থাৎ একটা ওষুধ কিনে নিলে, ছোট ফাইল কিনে নিলে, 60 ml এর একটা ওষুধ নিলে সেটা বাড়িতে থাকলো। মাঝে মধ্যে তুমি কীটনাশক ওষুধ 15 দিন 18 দিন ছাড়া দিচ্ছ। তা এই গাছে মিলিবাগ আসা, গাছের উঠে হয়ে যাওয়া, এই সকলগুলো আসবে কেন? তোমার মাটির মতো ড্যাম হলেই তো আসবে। এই গাছ একটা জায়গায় রেখেছো, তার নিচকার পাতা পরিচ্ছন্ন করছো না, তার সেভাবে হচ্ছে না, ড্যাম তৈরি হচ্ছে। ড্যাম তৈরি তুমি রাস্তা বলেই দিলাম যে এরকম যদি হয়ে থাকে, সম্ভবত নয়। অনেক গাছ যখন মানুষ করে ফেলে, তখন কোন গাছে কি কি দিবেন তা ভুলেই যায়। এত গাছ মানুষ তো ভুলেই যায়। আর সেক্ষেত্রে এগুলো হয়ে যায়, সবার ক্ষেত্রেই হয়। তো সেক্ষেত্রে হলে আপনাদেরকে বুঝতে হবে, আপনি যদি ব্যস্ত মানুষ হয়ে থাকেন, একদিন চুন জল করে ফেলুন, 100 গ্রাম করে চুন জল গুলে ফেলুন 10 লিটারে, সবটাই দিয়ে দিন। তাহলে জানবেন গাছের বিপদ মুক্ত। মানে প্রথম কাজটা আপনি করলেন। তারপরে তার বাকি নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। গাছের এই একটা জিনিস জেনে রাখো, আর সমাজ ভিডিও বড় হয়ে যাচ্ছে, গাছের এই কাণ্ডটা রৌদ্র চাইছে। তার নিচের যে সকল বুড়ো বুড়ো পাতা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে গাছের কাণ্ডটা রৌদ্র চাইছে। আর এই গ্রীষ্মের সময় গাছের এই ছোট টবটা এত রৌদ্র চাইছে। আমরা এটা বুঝিয়ে ফেলি যে গাছের এই টবটা ছোট আছে, তো 10 ইঞ্চি টবে তোমার এখনই এটা বাংলার কি মাস আছে? বৈশাখ মাস, তাই তো? তা বাংলা মাসে তুমি এই 40 ডিগ্রি তাপমাত্রায় এখানে একটা টব রেখেছো, ওখানে একটা রেখেছো, সেখানে একটা রেখেছো, ঘুরিয়ে ঘুরিয়ে তোমার জ্যৈষ্ঠ মাস, যাই হোক, তা তুমি এইভাবে পাতলা পাতলা করে রেখেছো। তা রাখলে কি হচ্ছে, তোমার এই যে রোদের গরমটা ঘোরাঘুরি হচ্ছে তো ছাদে নাকি, ছাদের হিটটা উঠছে তো নাকি। যারা ছাদ বাগান করছে তাদের জন্য অত্যন্ত জরুরি, বোঝাটা খুব জরুরি। আমি অনেকেই দেখি শৌখিন করে সাজিয়ে রেখেছি, এখানে 2টো টব, ওখানে 2টো টব, আর এই সময়ের জন্য সব করা হবে, সবকে কাজে তুলে দেবে। তাহলে ঠান্ডা ময়েশ্চারটা থাকবে, গাছের টবটা সুস্থ, মানে মাটিটা সুস্থ থাকবে। তাহলে মাটি সুস্থ রাখতে গেলে এখন কাছাকাছি করতে হবে। শীতের সময় আবার তোমাকে সরাতে হবে। রৌদ্রের পরিমাণ বাড়ছে, তোমার কাজটা বাড়ছে। রৌদ্রের পরিমাণ কমে গেছে, তোমার কাজটা কমে গেছে, তাই না? তা তুমি সবকে একই রকম অ্যাপ্লাই করতে তাহলে কি হবে? এখনকার যেরকম সময় আর সেই সময়ের সঙ্গে তোমাকে চলতে হবে। তাহলে তোমার মোটামুটি ক্লিয়ার বিষয়টা। আর অন্য কিছু জানার আছে? জানার বলতে যা জানার ছিল জানা হয়ে গেছে। এবার এই যে গ্রীষ্মকালে দেখছি পাতাগুলো জ্বলে যাচ্ছে। পাতাগুলো জ্বলে যাচ্ছে মানে তোমাকে তো একটাই প্রশ্ন, যে কোনো বলে যখন তোমার পাতাটা জ্বলে যাচ্ছে, যে গাছের একটা উপরের পাতা জ্বলে যাচ্ছে, তার মানে এই জ্বলে যাওয়াটা কখন হচ্ছে? তুমি দেখা যাচ্ছে গাছটিকে 20 দিন অভ্যাস করা হয়,
এই হুট করে তোমাকে আমি বললাম আর সব খেয়ে ফেললে, তার কি হবে? বদা জমে যাবে, তাই না? বদা জমে যাবে। একদিনে তুমি এই বিরিয়ানি খেলে, তারপরে পায়েস খেলে, ভাতও খেলে, একটু ফলও কিছু খেলে, তাহলে কি হবে? তোমার অ্যাসিড হবে, তোমার কি সমস্যা হবে? ডাক্তাররা তো সেটাই বলে নাকি? তো ডক্টররা এটাই বলে যে একটু নিয়ম মেনে চলা ভালো, তাই না? তা সেই সব নিয়মগুলো মেনে চলা ভালো। তুমি 1 মাস গাছটাকে ছাওয়া জায়গায় রেখেছো, হুট করে তাকে ছাদের উপরে রেখেছো, কারণ তার পাতা পুড়ে যাবে। এই পাতাটা তুমি যখন এই গাছ থেকে, এটা একটা ইনডোর প্ল্যান্ট, জেড প্ল্যান্টের গাছ। তা এই গাছটা দেখে মনে কি হচ্ছে এটা ঘরের ভিতরে তৈরি করা আছে? না, যেখানে রৌদ্র পড়ে সেই জায়গায় দেওয়া আছে। তাহলে এই পাতাটা আপনার তৈরি হয়েছে কোথায়? আউটডোর। এবার আপনি ইনডোরে গিয়ে টুক করে ঢুকিয়ে দিলেন, একটা সুন্দর টপ ফপ ফেলে দিয়ে একটা সেরামিকের টবে গোস করে দিয়ে একটা সেরামিকের টপ দাও, তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা। ও সেই ধারেটা দাও, ওইটা না, সেই ধারেটা দাও। তা এরকম একটা টপ নিয়ে গেলেন, গাছটাকে তুলে নিয়ে গিয়ে ঘোষ করে দিন, সুন্দর করে নিজের মতো করে ঘোষ করে দিন। বসানোর পরে কি হচ্ছে, আপনি বাড়ির ভিতরে রেখে দেবেন। আরে এর অভ্যাসটা ছিল আপনার 30 ডিগ্রি তাপমাত্রা খেয়ে এটা জীবনযাপন করেছে। আপনি হুট করে তাকে 0 ডিগ্রি করে দিচ্ছেন, তার মানে এ তো টেনশনে পড়ে যাচ্ছে। তাহলে এই যে পাতাটা 30 ডিগ্রিতে তৈরি হয়েছিল, তা 30 ডিগ্রি তাপমাত্রা থেকে যখন 0 ডিগ্রিতে চলে যাচ্ছে, এ কি হবে? হলুদ হয়ে টুক করে খসে যাবে। ঠিক উল্টো জিনিস তুমি এবার রেখে দাও। এই গাছটা তোমার ইনডোরে, মানে দেখো এটা বুঝে নাও, বুঝতে পারবে। এই পাতাটা খারাপ হয়ে গেছে, এই পাতাটা কোথায় ছিল? রৌদ্রে ছিল, খারাপ হয়ে গেছে। এই পাতাটা খারাপ হয়ে গেছে। দেখো এবারে তুমি বুঝতে পারবে। দেখো জানতে যতক্ষণ চাই কমলের কাছে জানতে চাইলে বলবো, এই পাতাগুলো ইনডোরে বেরোচ্ছে। তার মানে কি এটা কোনো ডিগ্রি তাপমাত্রায় নেই, বেরোচ্ছে হালকা হালকা একটু। তোমার ব্যালকনির ফাঁক দিয়ে একটু রৌদ্র পেয়েছে, বা উপরে তোমার বাল্ব জ্বলছে একটু, তাতেই দেখছো সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে। এবার এই গাছটা তোমার এই মতো অবস্থায় হয়েছে। এবার এইটাকে নিয়ে যে তুমি রোদে বের করে দিচ্ছ, আবার 30 ডিগ্রি তাপমাত্রা করবে, তাহলে এটা কি হবে? পুড়ে যাবে। উল্টো ঘুরিয়ে দাও, যে যখন তুমি তাপমাত্রা অভ্যস্ত নেই, তো অভ্যাস নেই, তাহলে এটা কি হচ্ছে? তোমাকে ধীরে ধীরে এই কাজটা করতে হবে। আর তাহলে কি হবে? তোমার গাছটা দারুণ হবে। এবারে আমরা যেটা প্রধান কারণ হয়, তুমি যখন আমার কাছ থেকে একটা লাল ধরনের গাছ, লাল, আচ্ছা লেবু গাছটাই দাও। আর ধরুন এই গাছটা সব পাতা লাল হয়ে আছে, তার মানে রৌদ্র থেকে থেকে হয়েছে। গাছটাকে রোপণ করার পর তুমি 4 দিন ছাওয়ায় রেখে দিলে। অনেকের ক্ষেত্রে তুমি এটা জেনেছো যে গাছ রোপণ করে বাবু 5 দিন ঘরের ভিতরে রাখো। তা 5 দিন রোপণ করলে এ তো অভ্যাস তো আছে সেই রৌদ্র খাবে, তাই না? 30 ডিগ্রি তাপমাত্রা খেয়ে জীবনযাপন করেছে, হঠাৎ করে আপনি ঘরের ভিতরে করে দিলেন, এই পাতাটা হলুদে পড়ে। এবার 30 ডিগ্রি তাপমাত্রা থেকে যখন আপনি নর্মালি নিয়ে এসছেন, তাহলে নর্মালি পাতা বেরোবে, তাহলে এই পাতাগুলো পড়বে, তাহলে এটা বিদায় দিতে হবে, তোমাকে জানতে হবে। তা এই কারণে অনেক সময় পাতা পুড়ে যাওয়া এই সমস্যাগুলো থাকে। আর পাতা পুড়ে যাওয়ার আরেকটা বিশেষ কারণ থাকে, তোমার যে সয়েলটা আছে বা যে সয়েলের উপর তোমার গাছটা রোপণ করা আছে সেটা অনেকদিন হয়ে গেছে। যদি হয়ে থাকে তার জায়গাটাকে রুট বাউন্ড হয়ে গেছে, বা তার পুরো শিকড়ে তাকে ঘিরে ফেলছে, ভেতর পর্যন্ত জল প্রবেশ করে না। আবার দেখা গেছে জল প্রবেশ করে করে ভেতরকার শিকড় ল্যাপস হয়ে গেছে। তাহলে তোমাকে এটা বুঝতে গেলে কি করবে? ফার্স্ট তোমাকে করতে গেলে কিছুটা করে কেটে ফেলে দিতে হবে। তার মানে এখানে ল্যাপস হয়েছে, যে কোনো কারণে তোমার গাছের গোড়ার শিকড়টা ল্যাপস হয়েছে, তাই তো পাতা পুড়ছে। এমনি এমনি পাতাটা তুলতে যায় না, তা পাতা পুড়ে গেছে মানে তোমার গোড়াটা, শিকড়টা, এটা ল্যাপস হয়েছে। কি কারণে হয়েছে, কেন হয়েছে সব জানতে হবে। তার নিজের শিকড় ল্যাপস হয়েছে, পাতা পুড়ে গেছে। তা আমি একটু করে কেটে ফেলে দিয়ে দেখতে পারি, একটু একটু করে কেটে দিলাম, হ্যাঁ একটু অল্প করে কাটবো। এখন কত গরম জানার দরকার নেই, আমি যদি অতিরিক্ত গরমেও গাছের পাতা রেখে গাছের ডোকা কাটি, সেই গাছের ডোকা করে দিন মরে যাবে না। ফাইনালি কাটি, আপনি একদম নেড়ামোড়া করে কাটবেন এখান থেকে, তাহলে আপনার একটা নির্দিষ্ট সময় বুঝে আপনাদের ক্ষেত্রে করা হবে। সেটা আগেই বললাম, অতি শীত, অতি বর্ষা, অতি গরমে নয়। কিন্তু যখন আপনি যে কোনো সময় ডাল কাটবেন, ধরুন এই গাছের ডালটা কাটবেন, তাহলে নিচে দুটো পাতা রেখে আপনি কেটে দেবেন। তাহলে কি হচ্ছে, এটা বুঝতে পারবে তুমি এখানটা কাটলে এই কাটা অংশটা কিন্তু তোমার প্লাস হবে। আর সেটা তুমি নিজেই বুঝতে পারবে যে পাতা পুড়ে যাওয়ার যে সমস্যাটা ছিল, যদি সমস্যাটা থেকে থাকে তাহলে যে পাতাটা বেরোবে সেও কিন্তু পুড়ে যাবে। তাহলে তুমি তাতেও যদি দেখছো যে নতুন পাতা বেরোচ্ছে তারপরেও পুড়ে যাচ্ছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে তোমার হাতে আর সময় নেই।
তোমার টবটা ইমিডিয়েটলি সুন্দরভাবে চেঞ্জ করে আবার সাইডের মাটি ফেলে বসাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু কমন বিষয়। আর এই মাটির মতো নানান কিছু মেখে ফেললে একটা করে ড্রাইব্যাক নামবে, একটা করে করতে গিয়ে শুকে শুকে নিজে করে নিতে হবে। এর ওষুধ বাবু বেরোয়, এ কি ওষুধ বেরিয়েছে? ক্ষমতা নেই, শুকোচ্ছে, মরছে, পোকায় কাটছে। পোকা খাওয়ার জন্য ওষুধ দিলেই হবে, একটা কীটনাশক ওষুধ মাঝে মাঝে মধ্যে দিয়ে রাখি, এই সমস্যাটা থেকে দূরে থাকে আর গাছ কিন্তু সুস্থ থাকে। ঠিক আছে, দেখে নাও বন্ধুরা, অনেকটা সময় দিলেন, আর এভাবে করতে থাকুন, ভীষণ ভালো থাকবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধু-বান্ধবদের কাছে পৌঁছে দেবেন। আর ভীষণ ভালো থাকবেন। যদি না বুঝতে পারেন তাহলে ফোন করবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল।